আর তুমি অনেক সময় বলো যে যারা চলে যেতে চায় তাদেরকে চলে যেতে দেওয়াই উচিত। হট কেন, মানে ধরে রাখার দরকার নেই কেন মনে হয় তোমার? এমন করে ভালে মন আর কি জোড়া যায়, যা যায় তাকে যেতে দেওয়া উচিত, ফেরানো উচিত না। যদি সে তোমার হয় তাহলে সে ঠিক ফিরে আসবে। হ্যাঁ, যদি তোমার থাকার হয় সে ফিরে আসবে, কিন্তু নিজে থেকে ফেরানো উচিত না। যে নিজের সুখে মনের মানুষটাকে মেরে যায়। বেশ কিছু স্যাড সং তুমি গেয়েছো, এগুলো মানে খুব ভালোভাবে, মানে সেটা থেকে তুমি ভালোবাসাও পেয়েছো, এখনো অবধি একই রকম আছে ভালোবাসাটা। তো এত দুঃখের গান গাওয়ার কারণটা কি ছিল সেই সময়? হায় রে বোকা মন আমার, শুনলে না বারণ। দেখো, মানুষের জীবনে দুঃখ তো থাকেই, যতটা আনন্দ তুমি একটা মানুষকে সামনে দেখো তার ভেতরে ঠিক ততটাই গভীর। আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো কি আমার মিউজিক ভিডিও বা আমার গানের গল্পগুলোর মাধ্যমে আমরা দেখিয়েছি। সবাই রোস্ট করেছে, আমার খারাপ সময় সবাই রোস্ট করেছে, কিন্তু তারা আমার খুব ভালো বন্ধু। কিন্তু এখন এই সময় দাঁড়িয়ে তখনও ছিল। যদি আমি এগোতে পারি, যদি আমি একটা জায়গায় পৌঁছতে পারি, তাহলে তারা বলবে কেশব আমাদের। যদি আমি পৌঁছতে না পারি তারা বলবে হ্যাঁ কেশবকে চিনি। তাই যারা এখন ভালোবাসছে তাদের ভালোবাসাটা এখন নেবো, অবশ্যই নেবো, কেন সেটা থেকে বঞ্চিত হব? আর খারাপ সময় আসলে যদি তারা হাত ছেড়ে চলে যায় তো চলে যায়। ওই জন্ম থেকে মৃত্যু অবধি শুধু আনন্দ আর অ্যাশের মধ্যে থেকে কাটলো, তাহলে তো তুমি সাকসেসের মর্যাদাটাই বুঝতে পারবে না, দিতেই পারবে না। মা শব্দটা খুব ছোট, কিন্তু এটার গুরুত্বটা অনেকটা সব প্রত্যেকের জীবনে। তোমার ক্ষেত্রে যদি জিজ্ঞাসা করি যে তোমার জীবনে তোমার মায়ের গুরুত্ব ঠিক কত? আমার সবটাই তো আমার মায়ের ব্যাপারে, যেটা তুমি বলছিলে, যেটা বলছিলাম, আমার কাছে আমার মা হচ্ছে আমার গোটা পৃথিবী। तेरा साथ है कितना प्यारा, कम लगता है जीवन सारा, तेरे मिलन की लगन में हमें आना पड़ेगा दुनिया में दोबारा। এই মুহূর্তে আমার সঙ্গে এমন একজন মানুষ রয়েছে, আমাদের যখন দুঃখ হয় বা আনন্দ হয় তখন আমরা তার গান শুনি। কে ভাবছেন তো? হ্যাঁ, আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের সকলের প্রিয় সঙ্গীত শিল্পী কেশব দে। ওয়েলকাম টু সিটি সিনেমা। নমস্কার। চলো মানলাম তুমি ভালোবাসনি, মানলাম তুমি কাছে আসনি, দাওনি আমায় নতুন করে বেঁচে থাকার কারণ। কেমন আছো প্রথমেই বলো? সব ঠিকঠাক চলছে একদম। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তোমাকে যদি প্রথমে, যে গানটা হচ্ছে তোমার প্রথম ভালোবাসা, এই যে ভালোবাসাটার প্রতি, মানে এটাই যে জীবনে ভালোবাসা করব বা এটাকে নিয়ে এগোবো, এই যে ব্যাপারটা, এটা কখন বুঝতে পারলে? তো এটা তো আমি বুঝিনি, এটা আমার বাবা মা বুঝেছে বেসিক্যালি। কারণ গানটা তো একেবারে ছোটবেলা থেকেই শিক্ষা শুরু। আমার 2.5 বছর বয়সে আমাকে নিজেকে, মানে আমার গান গাওয়াটা যার ইনভেনশন সে হচ্ছে আমার দাদু। আমার দাদু আমাদের ছোটবেলায় যেরকম হয়, দাদু ঠাকুমারা বা দাদু দিদারা কোলে বসিয়ে নাতিদের একেবারে ছোটবেলা 2-2.5 বছর বয়সে, তো ওরকমই আমাকে পড়াতো। তো তখন আমার মা গান শিখতো। তো সেই সময় একটা ইনসিডেন্ট আমি পরে বড় হয়ে শোনা। তো মাকে গান শেখাতে এসেছিল, তো গান শিখিয়ে চলে গেছে। আমার মা প্র্যাকটিস করছে ভুল, আমি নাকি ওই মানে আদো গলায় দাদুকে বলেছিলাম আমার মা পারছে না, ভুল করছে। তো এটা আমার মানে তখন দাদুর মনে হয়েছিল যে ওর কান তো মানে স্ট্রং কান, তাহলে ওকে গান শেখানো যায়। তখন আমার মাকে বলেছিল তোর শিখে কাজ নেই, ছেলেটাকে তৈরি কর। এটা পরে মানে বড় হয়ে দাদুর কাছে শোনা। দাদু এখন আর নেই, দাদু চলে গেছেন। তো মানে আমার গান বাজনাটা যদি কারো ইনভেনশন হয় সেটা আমার দাদু একদম প্রথম যে বুঝতে পেরেছি। এবার তারপরে আমার বাবার একটা ইচ্ছে ছিল, সেটা হচ্ছে আমার মানে বাবার যেখানে গ্রামের বাড়ি ছিল সেখানে কোনো ফাংশন হলে আমার বাবা শিল্পীদের সঙ্গে দেখা করতে যাওয়া, হাত মেলাতে যাওয়া, অটোগ্রাফ নিতে যাওয়া, এসব করতো। তো বাবার জীবনে স্বপ্ন ছিল যে বাবার সন্তান যেই হবে তাকে হয় গান বাজনার সঙ্গে গান বাজনা শেখাবে। তো সেটা কোথাও কানেক্ট করে যায়, ঈশ্বরও চান, মায়ের মধ্যে মিউজিকটা ছিল, তো সেটা কোথাও হয়তো আমার মধ্যে চলে এসেছে। তোমার ক্ষেত্রে রিয়েলিটি শো মানে যে সারেগামাপার যে ব্যাপারটা তুমি বলে, সেটা খুব একটা কার্যকরী হয়নি? খুব একটা না, আমার জন্য কোনোটাই কার্যকরী হয়নি। আমার ক্ষেত্রে দেখো, ছোটবেলায় যে 2বার আমি রিয়েলিটি শোতে গেছি, 2বারই যথেষ্ট মানুষের সামনে পরিচিত হয়েছিলাম। কিন্তু এটা তো সাইকেল ওয়াইজ প্রতি বছর কেউ না কেউ আসছে, তো মানুষ একটা সময় পর ভুলেই যায়। তো আমার তখন লড়াই হয়েছিল যে নিজের একটা পরিচয় তৈরি করার, নিজেকে প্রতিষ্ঠা করার, বা নিজের
নিজের বলতে কিছু হওয়া, সেটা একটা তৈরি করার লক্ষ্য ছিল আমার, যেটা নিয়েই হয়তো এগিয়ে চলছি, এগোচ্ছি বা লড়াইটা চালিয়ে যাচ্ছি। একদমই তাই। কখন ভাবলে, মানে কোন সময়টা, যে ইউটিউবে যে গান গাওয়া বা সেটাকে পোস্ট করে একটা জায়গা তৈরি করা ছিল? দেখো, ইউটিউবে আমার প্রথম জার্নিটা শুরু হয়েছে 2019-এর মে মাসের 17 তারিখ আমি প্রথম ইউটিউবে কন্টেন্ট আপলোড করি। আচ্ছা। 2019-এর মে মাসের 17 তারিখ, ডেটটা আমার খুব ভালো মনে আছে। আচ্ছা। তো প্রথম কয়েকটা কভার্স করেছিলাম, তারপরে কভার্স নিয়ে একটা লিগ্যাল ইস্যু হয় আমার সাথে, তারপর থেকে আমি কভার্স বন্ধ করে আমি অরিজিনাল সুইচ করে যাই। আচ্ছা। তো তারপর তো সেই অরিজিনালি একটা পরিচয় তৈরি হয়ে গেছে। এই যে একটা করে গান শুট করা, মানে তুমি যেহেতু গানগুলো নিজে লেখো এবং সেগুলো গাওয়া, তারপরে সেটা এডিট করা, পুরো ব্যাপারটা পোস্ট করে, কতদিন করে সময় লাগে এক একটা গানের জন্য? ম্যাক্সিমাম বলবো না মিনিমাম বলবো? ম্যাক্সিমাম কতদিন লাগে? ম্যাক্সিমাম এমনও প্রজেক্ট আছে 2 বছর আগে শুরু হয়েছে, এখনো শেষ হয়নি। এতদিন? আবার মিনিমাম আজকে প্ল্যান হয়েছে, কালকে রিলিজ হয়ে গেছে, এরকমও আছে। মানে সেটা ডিপেন্ড করছে। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে যেটা 2 বছর লাগছে মানে 2 বছর কাজ করতে লাগছে এমন নয়। 2 বছর আগে শুরু হয়েছে, তারপরে কাজটা পড়ে আছে, সেটা আর কন্টিনিউ করা। বেসিক্যালি আমার মিউজিক্যাল টিম এবং প্রোডাকশন টিম এত স্ট্রং যে আমরা মোটামুটি একদিন 24 ঘন্টা সময় পেলে আমরা একটা প্রজেক্ট অডিও ভিডিও বোথ নামিয়ে দেবো। আমার যারা মিউজিক প্রোডাকশন টিম যারা আছে, যারা মিউজিক প্রোডাকশন করে, তারা প্রচণ্ড ফাস্ট এবং প্রচণ্ড ইন্টেলিজেন্ট। আমার যে ছেলেটি লেখে বাদল, আমি সুর বানাই, বা আমার টোটাল যে সিনেমাটোগ্রাফার বা আমার এন্টায়ার টিম, ওরা এত ফাস্ট কাজ করে। যেরকম হয়েছে যে জগন্নাথ দেবের গানটা রিসেন্টলি আমি একটা রিলিজ করি, প্ল্যান হয়েছে যেদিন প্ল্যান হয়েছে রিলিজ করব, তার আগের দিন আমার অনুষ্ঠান হচ্ছে বোলপুরে। তো আমি অনুষ্ঠান করতে যাওয়ার সময় গাড়িতে বসে বসে গানটা সুর বানিয়ে আমার যে ছেলেটি লেখে বাদল, ওকে লিরিক্স লিখতে দিই, দিয়ে স্ক্র্যাচটা একটা ভাইকে দিয়ে গাওয়াই, কারণ আমি তো তখন সেট আপ সিস্টেম আমার কাছে নেই যে তুমি গাড়িতে ট্রাভেল করছি। স্ক্র্যাচ একটা ভাইকে দিয়ে গাইয়ে অ্যারেঞ্জমেন্ট করতে দিই, রাতের মধ্যে অ্যারেঞ্জমেন্ট ডান হয়ে সেখান থেকে বেরিয়ে আমরা শো করে রাত্রিবেলা ফিরি, মানে রাত্রিবেলা নয় সরি, আমার ভোর হয়ে গেছে ফিরতে। ভোরবেলা বাড়ি ফিরে গাড়িতে ঘুমোয়নি যাতে গলাটা না বসে যায়, বাড়িতে এসে ডাব করেছি, করে গানটা স্ক্র্যাচটাকে নিয়ে আমরা শ্যুট করতে চলে গেছি। সকালবেলা শ্যুট করেছি, করে সেই প্রজেক্টটা সেদিন মিক্স মাস্টার করে সেদিনই রিলিজ দিয়েছি। এটা বিশাল, মানে একটা, মানে আমরা খুব ফাস্ট কাজ করি। তোমার টিমটা খুব, আমার টিমটা হচ্ছে সবথেকে বড় কথা, খুব স্ট্রং, ভালো। দেখো, ভালোর তো শেষ হয় না, এবং ডেফিনেটলি আমি ভালোদের সঙ্গেই কাজ করি, বা আমার প্রত্যেকেই, এবং আমি নতুনদের সঙ্গেও কাজ করি। আর নতুন ছেলে মেয়েদের মধ্যে প্রচুর ভালো ভালো ট্যালেন্টেড ছেলেমেয়েরা কাজ করছে, যাদের সঙ্গে আমি বিভিন্ন সময় কোলাবোরেশন করে থাকি। কিন্তু আমার টিম যারা, তারা এক্সিলেন্ট। নিজের এই জায়গাটা তৈরি করাটা কতটা চ্যালেঞ্জিং ছিল যদি জিজ্ঞাসা করি? প্রতি মুহূর্তে চ্যালেঞ্জিং, মানে ছিল না, এখনো আছে, আগামীতেও থাকবে। কারণ চ্যালেঞ্জিং, যখন শুরু করেছিলে চ্যালেঞ্জিং হওয়াটা তো প্রয়োজন। যত তোমার কম্পিটিটর থাকবে, তত তোমার কোয়ালিটি ভালো হবে, তত তোমার কাজের মান বাড়বে, এবং তোমার জেদ বাড়বে যে আরেকজন তো রয়েছে বা আরও 10 জন রয়েছে, এই 10 জনকে টপকে তোমাকে আগে যেতে হবে কাজের নিরিখে। তো সেটা তো থাকি, এবং ডেফিনেটলি শুরুর দিকটা অনেক বেশি কঠিন ছিল, কারণ ইন্ডিপেন্ডেন্ট মিউজিক যখন আমি শুরু করেছি তখন ইন্ডিপেন্ডেন্ট মিউজিকের বাজার নেই। তখন একটা মানে গান, নতুন গানের একটা অন্যরকম টালমাটাল সময় চলছে। তখন সিনেমার গান যথেষ্ট ভালো চলছে, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট মিউজিক কেউ সাহস পাচ্ছে না, সবাই কাভার্স করে যাচ্ছে। তো আমি তখন শুরু করি, এবং আমার প্রথম গান ও কি লাগছে, যেটা সুপারহিট হয়। তো তারপরে একটা চ্যালেঞ্জ ছিল কি, সবাই বলেছিল আরে ও তো ফ্লোকে হিট হয়ে গেছে, ওটা তো একটা ট্রেন্ডিং ওয়ার্ড, একটা লাইন নিয়ে করেছে, হিট হয়ে গেছে। তো চ্যালেঞ্জিং ছিল তখন যে ব্যাক টু ব্যাক সব প্রজেক্ট হিট করতে হবে, এবং সেটা আমি করেছি। আমি করেছি না, মানুষ হয়তো আমাকে ভালোবাসা দিয়েছেন, মানুষ এই সুযোগটা দিয়েছেন আমায়। তো তারপর তো সেইভাবেই সেই জার্নিটা 2019 থেকে এখনো কন্টিনিউ চলছে, এবং আশা করি আগামীতেও চলবে। যখন তুমি শুরু করেছিলে, তুমি প্রথমে বলে সেই সময় ওই বাজারটা ছিল না যে ওইভাবে কাজ করার। এবার পারিপার্শ্বিক কারোর কাছ থেকে কখনো শুনতে হয়েছে যে এটা তুই যেটা করছিস সেটা বেকার, বা তুমি যেটা করছো সেটা খুব বেকার? আমার বাড়ি থেকেই শুনতে হচ্ছে, মানে যে মানুষটা এখন সব থেকে বেশি এই কাজটার জন্য সাপোর্টিভ, মানে আমার ইউটিউব চ্যানেলে ধরো দেখা গেল 2 সপ্তাহ হয়ে গেছে কন্টেন্ট আসেনি, যে মানুষটা সব থেকে বেশি আমাকে ফোর্স করে যে কেন রিলিজ করছিস না, কেন কাজ বানাচ্ছিস না, কেন এটা করছিস না, ওটা করছিস না, সেই মানুষটারই তখন বিরোধিতা ছিল। এমন হয়েছে রাত্রিবেলা লুকিয়ে বাড়ির বাগানে শ্যুট করছি, উঠে সেট আপ খুলে দিয়েছি,
বকা দিয়েছে, মেরেছে, হয়েছে। কারণ তখন ডেফিনেটলি প্রত্যেকের জীবনে না একটা চ্যালেঞ্জিং ব্যাপার থাকে, আগে বাবা মাকে বোঝাতে হয় আমি যেটা করতে চাইছি সেটা ঠিক। কারণ বাবার তখন বক্তব্য ছিল যেহেতু আমি তো এই গান বাজনাটার লোক নই, আমি পিওর ক্লাসিক্যাল মিউজিকের লোক, ঠিক আছে, যেটা পাবলিক জানেনি না, মানে আমি কখনো সেটা পোর্ট্রে করিনি। আর আমি পিওর ক্লাসিক্যাল মিউজিকের লোক। এবার যেটা আমার শিক্ষা, আমার বাবার বক্তব্য ছিল ঘরে বসে রেয়াজ করো, তোমার মধ্যে যদি ট্যালেন্ট থাকে তোমাকে খুঁজে নেবে লোক। কিন্তু এই জেনারেশনে সেটা হয় না। তোমার ট্যালেন্টকে যদি তুমি শোকেস না করো তাহলে তোমাকে কেউ খুঁজে নেবে না। কারণ এই বাজারে প্রচুর মানুষ, প্রচুর শিল্পী আছে, আমার থেকে হাজার হাজার গুণ, কোটি কোটি গুণ ভালো শিল্পীরা কলকাতা শহরেই হয়তো কাজের সুযোগের জন্য ছুটে বেড়াচ্ছেন। তো সেখানে আমার ট্যালেন্টটা আমার শোকেস করা উচিত। তো আমি ইউটিউব যখন শুরু করি, ডেফিনেটলি শুরুতে বাবার সাপোর্ট ছিল না, কিন্তু পরে ওই মানুষটাই আমাকে যখন বোঝাতে পেরেছি বাবাকে যে বাবা এইটা করে এইটা করেই আমি পরিচিতি তৈরি করছি বা মানুষের কাছে আমার নিজের গ্রহণযোগ্যতা তৈরি করছি, তখন বাবার সাপোর্টটাই সব থেকে বেশি ছিল। এখন সে বলে যে কেন এতদিন হয়ে গেল কন্টেন্ট আসছে না, এখন মানে তার ফোর্সটা বেশি, মানে আমার খিদেটা যতটা না বেশি, তার থেকে অনেক গুণ বেশি খিদে আমার বাবার, কেন গান আসছে না, কেন করছিস না। এবার আমি মানে ইউটিউব খুলে আমি তো দেখা গেলো একটা গানের ভিউজ দেখা গেলো 10 দিন পর একদিন চেক করি, আমার মনেই থাকে না চেক করতে, কারণ আমি ওই ক্রিয়েটার স্টুডিও খুলতেই মনে থাকে না, আমি নিজের কাজকর্ম নিজেভাবে ব্যস্ত থাকি। সারাদিনে 50 বার বাবা খুলবে, দেখবে কোনটা কত ভিউজ হয়েছে, কোন গানটা কি কমেন্টস পড়েছি, মানুষ কোনটা পছন্দ করছে, কোনটা অপছন্দ করছে, এগুলো সব সারাদিন ধরে এইসব ফাঁকা টাইম পেলেই এই সমস্ত জিনিসগুলো করতে থাকে। তো ডেফিনেটলি আমি এটা বুঝি যে বাবা মায়েরা সবসময় ভাবে যে সন্তানেরা ভুল করছে, এবং সেটা ভাবনার কারণ বোধহয় আমরাই, কারণ আমরা ছোটবেলা থেকে কোনো কাজই সঠিক করি না, সবটাই ভুল করি। তো একটা সময় গিয়ে যখন আমরা ঠিক করতে শুরু করি তখন বাবা মার ভয় থাকে যে এটা বোধহয় ভুল হচ্ছে। তো বাবা মা শাসন করে। আমি এই জেনারেশনের আমার যারা ভাই বোনেরা আছে বা বন্ধু বান্ধবেরা আছে সবাইকে বলি, যদি বাড়ির মানুষের যদি সাপোর্ট না পাও সেটা তোমার জন্য অনেক বেশি জয়ের হবে, কারণ যখন তুমি দেখাতে পারবে যে আমি এটা করেই হচ্ছে না, ওই মানুষটাই সব থেকে বেশি সাপোর্ট করবে। তো আমি আমার জীবনের মানে থেকে এক্সাম্পল পেয়েছি, তো সেটা আমি সবাইকে বলি যে বাড়ির লোক যখন দেখবে সাপোর্ট করছে না তখন নিজের কাজের প্রতি ফোর্সটা বাড়িয়ে দাও। যদি তুমি ওখান থেকে দাঁড়িয়ে যেতে পারো, বাড়ির মানুষের থেকে বেশি সাপোর্টিভ লোক আর পাবে না। বাড়ির মানুষজন ছাড়া আত্মীয় স্বজন বা চেনা পরিচিত মানুষরা কখনো বলেনি যে তুই যেটা করছিস বা তুমি যেটা করছো সেটা ভুল বা এটা করে না? আমি খুব একটা শুনি না। আমি ব্যাপারটা হচ্ছে যে আমি আমার লাইফে তো অনেকগুলো বাধা বিপত্তি দিয়ে আমি কাটিয়েছি। আমার বিভিন্ন খারাপ সময় আমি যখন রিলেটিভসরা জ্ঞান দিয়েছে বিভিন্ন কেন করতে গেছিস আমি না তারপর থেকে ভাবি যে যদি আমি এগোতে পারি, যদি আমি একটা জায়গায় পৌঁছতে পারি, তাহলে তারা বলবে কেশব আমাদের, যদি আমি পৌঁছতে না পারি তারা বলবে হ্যাঁ কেশবকে চিনি, বা ওটুকুই বলবে। তো আমি এটা খুব আমার লাইফে মেনে নিয়েছি এবং আমি ডেফিনেটলি সবার মতামতই শুনি। কতটা মানি সেটা পরের কথা, কিন্তু আমি সবাই যা মতামত দেন, আমাকে কমেন্ট বক্সে অনেকেই নেগেটিভও লেখে, আমি সেগুলো পড়ি। আমি কেন পড়ি? নেগেটিভ দুটো কারণে লেখে মানুষ। এক হচ্ছে ঈর্ষা থেকে লেখে, আর এক হচ্ছে তোমাকে খুব ভালোবাসে তারা চায় যে তোমার কাজের মান আরও বাড়ুক, তাই তোমাকে নেগেটিভ লিখছে। তো আমি দুটোই পড়ে তখন আমি নিজের মধ্যে বিশ্লেষণ করি কোনটা আমার পক্ষে কোনটা বিপক্ষে, যে কে আমাকে ঈর্ষা থেকে বলছে আর কে সত্যি ভালোবাসা থেকে বলছে। তো আমি সেটাই করি বরাবর। আমাকে অনেক আত্মীয় স্বজনরাই বিভিন্ন সময় আগে বলেছে, এখন তো তারা ছবি তোলে সোশ্যাল মিডিয়ায় ছবি ছাড়ে, যদি সেটাকেও আমি খুব মানে একদম পজিটিভলি নিই, কারণ সুসময় তুমি প্রচুর মানুষকে পাবে, অসময় কাউকে পাবে না, এইটাই নীতি, এটাই নিয়ম। এবং সেটা আজকে হঠাৎ করে এসছে এমন না, এটা যুগ যুগ ধরে এটাই চলে আসছে। তাই আমাকে যদি এটার জন্য কোনো মন খারাপ হয় তাহলে সেটা মন খারাপ করে কোনো লাভ নেই, আমাকে এটা মেনে নিতেই হবে। তাই যারা এখন ভালোবাসছে তাদের ভালোবাসাটা এখন নেব, অবশ্যই নেব, কেন সেটা থেকে বঞ্চিত হব? আর খারাপ সময় আসলে যদি তারা হাত ছেড়ে চলে যায় তো চলে যাবে, কিছু এসে যায়। আর লড়াইটা পৃথিবীতে একা এসছি, লড়াইটা একা করতে হবে। ডেফিনেটলি বাবা মায়ের সাপোর্টটা প্রয়োজন, প্রচণ্ড প্রয়োজন, আমি তো ফিল করি। কারণ আমার বাবা মা যেভাবে আমাকে প্রতি মুহূর্তে সাপোর্ট করেন না, সেটা মানে এই জেনারেশনে সব ঘরে দেখা যায় না। তো আমি মানে এই বয়সেও আমার বাবা যেভাবে আমার পেছনে প্রতিদিন ছুটে চলছে, সেটা মানে সব ঘরে দেখা যায় না। তো আমি বলি প্রত্যেককে যে বাবা মায়ের সাপোর্টটা খুব এসেনশিয়াল, খুব প্রয়োজন। একটা সময় পরে গিয়ে প্রথম লড়াইটা শুরুটা একা করতে হবে, কিন্তু তারপর গিয়ে বাবা মায়ের সাপোর্টটা খুব প্রয়োজন।
মা শব্দটা খুব ছোট, কিন্তু এটার গুরুত্বটা অনেকটা সব প্রত্যেকের জীবনে। তোমার ক্ষেত্রে যদি জিজ্ঞাসা করি যে তোমার জীবনে তোমার মায়ের গুরুত্ব ঠিক কত? আমার সবটাই তো আমার মা। আমার এবং মানে আমার যারা ফ্যান ফলোয়ার্স বা যারা ভালোবাসার মানুষ সবাই জানে আমার আদিক্ষেতাটা মাকে নিয়ে একটু বেশি। অনেকেই বলে তুমি বাবাকে নিয়ে বেশি আদিক্ষেতা কেন করো না, মাকে নিয়ে কেন? আরে আমি একটু মায়ের বেশি কাছের। মানে এমন এই বছর আমার জন্মদিনের দিন এমন হয়েছে, আগের দিন রাত 12টার সময় আমি প্রতি বছর ঠাকুরের কাছে বসে প্রথম আমার মাকে প্রণাম করি, আদর করি, মায়ের একটা চুমু খাই। তো এবার ঠাকুরঘর থেকে ফেরানোর সাথে সাথে বাবা আমাকে জড়িয়ে ধরেছে, এই সরো আগে মামনি। হ্যাঁ বলে না, পরে আমার খুব মন খারাপ হচ্ছে, আমি কেন বললাম, বাবা তো কষ্ট পেয়েছে। এবার বাড়িতে সেদিন প্রচুর মানুষজন, ভাই ব্রাদাররা সবাই ছিল। তো আমরা ছাদে বসে গল্প করছি, হঠাৎ খুব আমার তখন প্রায় 1-1:30 বাজে, খুব মন খারাপ হচ্ছে। বাবাকে ওইভাবে বললাম, ফোন করেছি ওপর থেকে, ছাদ থেকে ঘরে ফোন করেছি, বাবা আমি না ওইভাবে বলেছি, সরি। তো তখন হঠাৎ করে অঙ্কিতা আমায় ফোন করে বলছে বাবা খুব অসুস্থ। তো ওই রাত্রিবেলায় বাবার হঠাৎ করে ফুড পয়জন থেকে কিছু একটা প্রবলেম হয়, তারপরে ওই রাতেই হসপিটালাইজ করতে হয়। তো পরে এত খারাপ লাগছে না যে বাবাকে ওইভাবে বললাম, আর ওই দিন রাতেই বাবা অসুস্থ হলো। তারপরে যদিও বাবা সুস্থ হয়ে যায় সকালের মধ্যে, সকালে আমাদের একটা কর্মকাণ্ড ছিল যেটার পুরো আয়োজনটাই বাবার হাতে করে করা ছিল, তো সেটা বাবাই করে। আমাদের একটা বৃদ্ধাশ্রমে যাওয়ার কথা ছিল, সেটাখানে গিয়েছিলাম, পুরো আয়োজনটাই বাবা করেছে। তো ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে এই মানুষগুলোর সাপোর্টটা এইভাবে রাখে। আর মায়ের ব্যাপারে যেটা তুমি বলছিলে, যেটা বলছিলাম, আমার কাছে আমার মা হচ্ছে আমার গোটা পৃথিবী। আমি আমার মা ছাড়া কিছু বুঝি না। মানে এটা যদি কেউ বলে এটা একটু বেশি বাড়াবাড়ি, আমি সেই বাড়াবাড়িটা করতেই পছন্দ করি। আমাকে এখনো বাড়িতে আমার মা খাইয়ে দেয়। হ্যাঁ, এখনো আমি বেরোনোর সময় আমার মা আমাকে চুমু না দিলে আমি বেরোই না। এখনো আমি ঘুমোতে গেলে আমার মা আমাকে চুমু খাবে, তবে ঘুমোবো। এই অভ্যেসগুলো এখনো রয়ে গেছে। এবং আমার মায়ের সাথে আমার একটা অদ্ভুত জিনিস আছে, আমি একটু থেকে একটু হলে মায়ের পর খুব রেগে যাই। মামনি, আমি মাকে মামনি বলি অ্যাকচুয়ালি। তো মামনির উপর খুব রেগে যাই, আর রেগে গেলে খুব চিৎকার করি। আর চিৎকার করলে মামনির মোটামুটি টাইম কল চালু হয়ে যায়, মানে কান্নাকাটি শুরু করে দেবে। চুপ হয়ে গিয়ে কান্নাকাটি শুরু করে দেবে। এবার ওই কান্না যদি করে ফেলে না, ব্যাস আমি শেষ। মানে আমি তো বকে ফেলি, আমি তো অধিকার বোধে বকে ফেলি। তারপরে যখন মামনি সহ্য করতে না পেরে খেতে দেয় না, তখন সেটা আমি নিতে পারি না। তবে আমি জানি সেটা মামনিও হয়তো ওই সিচুয়েশনে পরে আমাকে ক্ষমা করে দেয় নিশ্চয়ই, কারণ আমার মায়ের সঙ্গে আমার অদ্ভুত একটা বন্ধুত্বের বন্ডিং। যারা সোশ্যাল মিডিয়াতে দেখেছে তারা সবাই জানে যে আমার মায়ের একটা অন্য ব্যাপার, এবং তাকে আমার শ্রোতারাও মামনি বলেই ডাকে, এবং মামনিকে সবাই খুব ভালোবাসে, এটাই আমার পাওয়া। একদমই তাই। বেশ কিছু স্যাড সং তুমি গেয়েছো, সেগুলো মানে খুব ভালোভাবে, মানে সেটা থেকে তুমি ভালোবাসাও পেয়েছো, এখনো অবধি একই রকম আছে ভালোবাসাটা। তো এত দুঃখের গান গাওয়ার কারণটা কি ছিল সেই সময়? দেখো, মানুষের জীবনে দুঃখ তো থাকেই। যতটা আনন্দ তুমি একটা মানুষকে সামনে দেখো, তার ভেতরে ঠিক ততটাই গভীরতা। মানে আমরা হিমালয় পর্বতকে উপরে যতটা দেখি, তার নিচে তো তার থেকে বেশি গভীর। তো দুঃখ তো থাকে, আনন্দটা সামনে যতটুকু দেখা যায়, দুঃখ তার থেকে অনেক গুণ বেশি ভেতরে থাকে। তাই বোধহয় গানগুলো তৈরি হয়, গানগুলো গাওয়া হয়, বা গানগুলোর এক্সিকিউশন হয়, বা মানুষ কানেক্ট করতে পারে। গানের লাইনগুলো কি বাস্তব জীবনের থেকে কিছুটা? ডেফিনেটলি আমার প্রতিটা গান আমার জীবনের সাথে রিলেটেবল। আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো কি আমার মিউজিক ভিডিও বা আমার গানের গল্পগুলোর মাধ্যমে আমরা দেখিয়েছি, তাই জন্যই এত কানেক্ট করতে পেরেছে। দেখো, আমি কিন্তু মানুষের কাছে ওই অন্য শিল্পীদের মতো একটা শিল্পীদের বিশাল ব্যাপার ওইসব নয়। আমার শ্রোতাদের ঘরের লোক, আমার শ্রোতারা তারা আমাকে তাদের ঘরের লোক মনে করে, তারা তাদের দাদা মনে করে, বন্ধু মনে করে, ভাই মনে করে, বা কেউ কারোর ঘরের ছেলে মনে করে। কেন? কারণ আমি আমার নিজের জীবনের গল্পগুলো মানুষের সামনে তুলে ধরেছি। তারা ভেবেছে তো আমাদের নিজেদের মানুষের জীবনের গল্প, বা আমাদের নিজেদের মানুষের জীবনের কাহিনী, তাই হয়তো তাদের ভালোবাসাটা পেয়েছি। আমার মনে হচ্ছে যে কোথাও ওই কাজগুলোর মধ্যে আমার প্রাণ বা আমার অস্তিত্ববোধ বা কোথাও আমার সত্তাটা ছিল বলেই গানগুলো মানুষ পছন্দ করেছে। মানে বাস্তব জীবনের থেকে লেখা বলেই হয়তো অতটা সুন্দরভাবে তুমি ফুটিয়ে তুলতে পেরেছিলে। একদমই তাই। যেটা বলছিলাম এরপরে, যে তোমার বাড়িটা কিছুদিন আগে, মানে বেশ কিছু বছর হলো, বাড়িটা যখন পুড়ে যায়, তো সেই সময় মানে পরিস্থিতিটা তো খারাপ থাকবে, এটা খুব স্বাভাবিক। হঠাৎ কিভাবে ওটা হয়েছিল? দেখো, এটাকে ডেফিনেটলি এই ঘটনাটা প্রথমে একরকম আমরা জেনেছিলাম, পরে অন্যরকম জানতে পারি ঘটনাটা অ্যাক্সিডেন্ট ছিল না। আচ্ছা, ঠিক আছে, প্রথমে আমরা জানতাম ওটা অ্যাক্সিডেন্ট, পরে
আমরা কিছু কারণবশত জানতে পারি, কারণ ওই বাড়িতে বাইরে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল, কিছু আনইউজুয়াল ঘটনা আমাদের চোখের সামনে পড়ে আসে, যার ফলে জানতে পারি যে ঘটনাটা অ্যাক্সিডেন্ট ছিল না। কিন্তু আমার মনে হয় একটা সময় পরে যখন, এবং ঘটনাটা আমরা জানতে পারি অনেকদিন পর, তাই জন্য আমরা কোনো স্টেপ আর নিইনি, কারণ আমি মনে করি যদি ফেরানোর হয় ঈশ্বর ফেরাবেন, এবং ঈশ্বর ফিরিয়েছেন। আর আমার তো এটা দিয়ে কারো সিম্প্যাথি পাওয়ার নেই, তাই আমি কখনোই সোশ্যাল মিডিয়াতে বা বাইরে বা কোনোভাবেই আমি মানুষের সামনে কোনো মিডিয়ার মারফতও আনতে চাইনি যে এটা কারো দ্বারা হয়েছে বা কিছু হয়েছে। আমার মনে হয়েছে যেটা একটা ঘটেছে আমার জীবনে, এটা হয়তো ঘটার ছিল, একটা কালো অধ্যায় হয়তো আসার ছিল, কারণ কালো অধ্যায়ের পর একটা সাদা অধ্যায় আসবেই, এবং সুন্দর সকাল আসবেই, রাতের পর যেভাবে সকাল আসে, তো সেভাবেই এসেছে। তখন যেভাবে ছিলাম আজ হয়তো তার থেকে কিছুটা হলেও বেটার আছে। তো ঈশ্বর করেছেন সবটা, এবং আমার ডেফিনেটলি ঈশ্বর করেছেন, আমার শ্রোতারা করেছেন, তারা ডেফিনেটলি আমার গান শুনেছেন, আমাকে ভালোবেসেছেন, তাদের অনুষ্ঠানে আমাকে ডেকেছেন। আর আমাদের তো রুটি রুজি এটাই, গানটাই আমাদের রুজি জীবিকা নির্বাহের একমাত্র পথ। তো মানুষ আমাকে শুনেছেন, মানুষ আমাকে তাদের অনুষ্ঠানে ডেকেছেন, তাই হয়তো সম্ভব হয়েছে, নইলে তো হতো না। না একদমই না। সেই সময় যখন সবকিছু মানে তুমি বলেছিলে একটা জায়গায় যে তোমার যে ডকুমেন্টস ছিল সমস্ত কিছু নাকি সব পুড়ে গেছিল, সেখান থেকে বেরিয়ে আসাটা কতটা চাপ, মানে চাপ বললেও আমরা কম বলা। বাড়ি ফিরে যাওয়ার পরের দিন আমার কাছে কিছু নেই, মানে তুমি একটা মানুষের কাছে যদি ধরো তোমার পরিচয় না থাকে, তাহলে তুমি কাউকে বলবে আমি অমুক, এটা আমার পরিচয়পত্র। আমার কাছে ছিল না, কিন্তু রিয়েলাইজ করেছিলাম পরিচয়পত্রটা তো মানুষ তখন, কারণ আমি যদি রাস্তায় বেরোই মানুষ আমাকে চিনে বলছে কেশব কেমন আছো, এটাই আমার পরিচয়পত্র। তখন তো আর কিছু লাগবে না। তো তারপর একে একে সবই বের করে নেওয়া হয়েছে। বার্থ সার্টিফিকেটটা হাত পড়া ছিল মনে আছে, এবং সেটাই আমি রেখে দিয়েছি, বার্থ সার্টিফিকেট বের করি নিয়ে। এবং পরে পাসপোর্ট আবার বের করা হয়, ভোটার কার্ড, আধার কার্ড সবটাই বের করা হয়। তো এইভাবেই সব হয়ে যায়। তারপর আবার নতুন করে এই বাড়িটাকে তারপরে তৈরি করা। হ্যাঁ, এই বাড়িটা তারপরে নেওয়া। আর সে সময় তোমার স্ত্রী অঙ্কিতা দি তো ছিল না, আমি যতদূর জানি। তখন কোনো একটা সমস্যার কারণে তোমরা মনে হয় আলাদা ছিলে। হঠাৎ কেন মানে এই সিদ্ধান্তটা নিয়েছিলে সেই সময় যে আলাদা থাকবো? এইটা এই ব্যক্তিগত সাবজেক্টটা থাক, মানে এটা আমি আর মানে আমার ব্যক্তি জীবনের কথা আমি আর সোশ্যাল মিডিয়া চাই না। মানে আমি নিজেও ব্যক্তি জীবনের কথা, এখন সবটা অবশ্যই ঠিক হয়ে গেছে, একসাথে আছো, কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে আর চাই না, কারণ এগুলো নিয়ে অনেক হয়েছে। মানে হয় দেখো, আমি যদি এখন সেগুলো নিয়ে কথা বলি, কেউ আমার পক্ষে বলবে, কেউ ওর পক্ষে বলবে। এবার আমার বিপক্ষে যারা বলবে তাতে আমার কিছু প্রবলেম নেই, কিন্তু আমি চাই না আমার কথাগুলোর জন্য তার বিপক্ষে কেউ বলে তাকে দুটো বাজে কথা কেউ বলুক, আমি কখনো চাই না। তাই আমার মনে হয় যেটা মিটে গেছে সেটা মিটে যাওয়াই থাক, সেটা নিয়ে আর নতুন কথা তৈরির দরকার নেই। হ্যাঁ, সব দিকের তো একটা ভালো দিক একটা খারাপ দিক থাকে, সেটা একটা বাজে টাইম ছিল, কিন্তু এখন সবটা ঠিকঠাক। তো আমি যে তোমায় জিজ্ঞেস করি যে অঙ্কিতা দির সাথে তোমার আলাপটা কিভাবে হয়? ওই সোশ্যাল মিডিয়াতে আমার গান শুনে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, তারপরে তোমাদের মধ্যে একটা আলাপ, তারপরে ওখান থেকে একটা কথোপকথন শুরু হয়। মানে প্রস্তাবটা কে আগে দিয়েছিল? যে কোনো প্রস্তাবই হয়নি, কি হয়েছিল কি সব তো মানে তখন তো বাচ্চা ছিলাম, মানে আমার এক্স্যাক্টলি মনেও নেই কি কি যে ঘটেছিল। তো 6.5 বছর হয়ে গেছে, আমি এমনি নিজেই বাচ্চা এখনো। তারপরে ঘটনাটা 6.5 বছর অতিক্রম, মানে বিয়ে করেছি 6.5 বছর হয়ে গেছে, তার আগে ধরো মাস 3 একটা প্রেম, তো মোটামুটি একদমই কম সময়। হ্যাঁ, তো যাই হোক, মানে এটা মানে আমার নিজেরই পুরো ঘটনাটা এক্স্যাক্টলি মনে নেই, সবকিছু হয়ে গেছে, সব হয়ে গেছে, বাট ঠিক আছে, যেটা হয় ভালোর জন্য হয়। একদমই তাই। আর তুমি অনেক সময় বলো যে যারা চলে যেতে চায় তাদেরকে চলে যেতে দেওয়াই উচিত। হট কেন, মানে ধরে রাখার দরকার নেই কেন মনে হয় তোমার? এটা আমি একটা সময় বলতাম, তারপরে যখন আমি আবার অঙ্কিতাকে ফিরিয়ে আনি, তারপর থেকে বলা বন্ধ করে দিয়েছি। তাহলে লোকে বলবে আরে তুমি নিজেই তো মানতে পারোনি, নিজেই তো আমার অ্যাকচুয়ালি না, অ্যাকচুয়ালি ডিপেন্ডস। ঘটনা হচ্ছে যে চলে যায় বরাবর, তার চলে যাওয়ার পর তো পেছনে সে তো তোমাকে ছেড়ে সামনে যাচ্ছে না। যদি তোমাকে ছেড়ে তোমার সামনে এগিয়ে যায় সেটা তোমার প্রফেশনাল জায়গা হবে, কিন্তু তোমার পার্সোনাল রিলেশনে কোনোদিন মানুষটা ছেড়ে তোমার থেকে এগিয়ে যেতে পারে না, তোমার থেকে পিছন দিকে চলে যায়। তো যদি পেছন দিকে কেউ যায় তাহলে তাকে পেছন দিকে ছুটতে ধরতে হবে, এবং পেছনে ছুটে ধরতে গেলে তাহলে তুমিও পিছিয়ে যাচ্ছ, তাহলে কেন পেছাবে? একদমই। এবার আমার কোথাও সাইকোলজিটা এরকমই যে আমার পেছনে দরকার নেই, তো আমি সামনে এগিয়ে যাবো। কোথাও একটা সময় গিয়ে আমি নিজেই মানতে পারিনি, বাট আমি বরাবর ওটাই বলি যে যা যায় তাকে যেতে দেওয়া উচিত, ফেরানো উচিত না।
যদি সে তোমার হয় তাহলে সে ঠিক ফিরে আসবে। হ্যাঁ, যদি তোমার থাকার হয় সে ফিরে আসবে, কিন্তু নিজে থেকে ফেরানো উচিত না, কারণ ফেরাতে গেলেই তোমাকে পেছনে যেতে হবে, পেছনে যাওয়ার দরকারই নেই লাইফে। কেশবদাকে যদি জিজ্ঞাসা করি কেশবদা মানুষকে কতটা চিনতে পারে, বুঝতে পারে? চেষ্টা করি চেনার। এখন চিনতে কি পারো? এখনো পারি না, বুঝতে পারি না। দেখো এখনকার দিনে তো ডেফিনেটলি ভালো মানুষের, আমরা বলি ভালো মানুষের বড় অভাব, কিন্তু ভালো মানুষ যদি না থাকে তাহলে পৃথিবী চলতো না। সবটাই যদি শুধু স্বার্থের জন্য হতো তাহলে ভালোবাসার কোনো মূল্য থাকতো না। তো ডিপেন্ডস, মানে আমি কিছু কিছু সময় চিনতে পারি, কিছু কিছু সময় পারি না। যখন পারি না তখন সেটা নিজের দোষেই ছেড়ে দিই, যে হ্যাঁ এটা আমার দোষ, আমি বুঝতে পারিনি, আমি তাকে চিনতে পারিনি, হয়তো আমার ভুল ছিল। মেনে নিতে হবে। একদমই তাই। আমাদের প্রত্যেকের জীবনে অনেক খারাপ সময় আসে এবং সেগুলো থেকে খারাপ আসতেই হবে। আরে খারাপ না হলে তুমি ভালোটা আসবে না, তুমি বুঝতেই পারবে না। যদি ধরো তুমি ছোটবেলা থেকে দেখছো প্রচুর পয়সা তোমার ঘরে, এবং তুমি ওই জন্ম থেকে মৃত্যু অবধি শুধু আনন্দ আর অ্যাশের মধ্যে থেকে কাটলো, তাহলে তো তুমি সাকসেসের মর্যাদাটাই বুঝতে পারবে না, দিতেই পারবে না, কারণ তুমি তো পেয়ে আসছো সবটা। আর যদি ছোট থেকে তুমি জন্মে দেখছো হ্যাঁ তোমার কাছে আছে, কিন্তু তোমাকে স্ট্রাগল করতে হবে। তোমাকে যেটা আছে, তোমার কাছে 2 টাকা থাকলে 2 টাকাটাকে 200 টাকা বানাতে হবে। 200 টাকা বানানোর পরে তুমি আনন্দ করতে পারবে, আরে 2 টাকা ছিল ওটাকে এত বানিয়েছি, এটা একটা স্টোরি হবে। কিন্তু যদি তুমি 2 টাকা নিয়ে সারা লাইফ কাটিয়ে দিতে চেষ্টা করো, হয়তো 200 টাকাটা তুমি ভোগ করতে পারো না, তোমার পরবর্তী প্রজন্ম ভোগ করবে, কিন্তু তোমার স্টোরিটা রয়ে যাবে, তোমার পরবর্তী জেনারেশন বলবে আরে আমার অমুক রেখে গেছে। হ্যাঁ, ও তাহলে তোমার গল্পটা রইলো, কিন্তু কোথাও তোমার স্ট্রাগলটা রইলো। কিন্তু নইলে ধরো তোমার আগের জেনারেশন তো রেখে গেল, সেটা পরের জেনারেশন ভোগ করছে, তাহলে গল্পটা তোমার হবে না, তোমার আগের জেনারেশনের হবে। তাই বলি যে যেটা আছে সেটাকে আরো বড় করো, যাতে তোমার গল্পটা তোমার পরবর্তী জেনারেশন মনে রাখে। কারণ আমরা খুব বেশি কিছু করে যেতে পারবো বা রেখে যেতে পারি বলে প্রত্যেকের মনে হয় না, কারণ যুগটা অনেক বদলেছে। এখন ঘরে ঘরে কম্পিটিশন, প্রচুর মানুষ এবং প্রচুর মানুষের সামনে আসার সুযোগ প্রচুর রয়েছে। তাই আমার মনে হয় যে আজকের জেনারেশনে রেখে যাওয়ার মতন জিনিস কাজ খুব কম, কিন্তু সেই কমের মধ্যে থেকে যদি আমরা কিছু রেখে যেতে পারি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম একটু হলেও আমাদের নামটা মনে রাখবে। একদমই তাই। তোমার জীবনে যখন খারাপ পরিস্থিতি আসে সেই সময় তুমি নিজেকে কিভাবে সামলাও যদি জিজ্ঞাসা করি? দেখো, প্রথমত আমি একটু আগে বললে না ভালো মানুষ খারাপ মানুষ, আমি আমার লাইফে ডেফিনেটলি প্রচুর খারাপ মানুষের মাঝখানে কিছু ভালো মানুষকে পেয়েছিলাম, যারা আমার খারাপ সময় আমার হাত ছেড়ে কোনোদিন যায়নি। হয়তো আমার হাত ধরে রাখার জন্য তাদেরকেও অনেক কথা শুনতে হয়েছে বিভিন্ন জায়গা থেকে, কিন্তু তারা শোনেনি। আমার খারাপ সময় আমি আমার ব্যান্ড, আমার মিউজিশিয়ানসরা, তারা আমার হাত ছেড়ে যায়নি কখনো। আমার কিছু প্রিয় মানুষরা রয়েছেন যাদের সঙ্গে একান্ত আমার ব্যক্তিগত, মানে তারা পলিটিক্যালি খুব হাই প্রোফাইল, কিন্তু আমার তাদের সঙ্গে রিলেশনটা একান্ত ব্যক্তিগত, তো তারা আমার হাত ছাড়েনি। তাদের বক্তব্য ছিল কেশব লড়াই করতে হবে, লড়াই করে বাঁচতে হবে। তো তারা আমার হাত ধরে ছিল বলেই আমি হয়তো সেখান থেকে ওভারকাম করতে পেরেছি, নইলে আমি সে সময় আমার কাছে সুইসাইড করার রাস্তা ছিল না, কারণ কিছুই ছিল না, সব হারিয়ে ফেলেছিলাম। একদমই তাই। সেই সময় যদি তারা না থাকতো তাহলে হয়তো আমাকে, তুমি বুঝতে পারছো না, রাতে যতক্ষণ ঘুমোতাম না ততক্ষণ ফোন ধরে রাখা হতো। সারাদিনে মানে তাদের কর্মব্যস্ত জীবনের মাঝখানেও সারাদিনে 10 থেকে 15 বার ফোন করতো, করে খোঁজ নিত কিরে কি করছিস, যাতে আমি আমার খারাপ সময়টা ভুলে যাই। আর আরেকটা জিনিস আমি করি, সোশ্যাল মিডিয়া যখন ধরো আমাকে নিয়ে খুব কাটাছেড়া হয়, আমি দেখি না। আর এখন তো আরো করেছি, এখন তো আরো দেখি না। এখন আমার লিগাল অ্যাডভাইসার আছে, একটা লিগাল টিম আছে, তারাই সামলে নেয়। আমি আর ঢুকি না, মানে আমি না তাদের কন্টেন্ট দেখি, আমার ছেলেরা আছে তারা সেই কন্টেন্টগুলো দেখে যদি তাদের খারাপ লাগে তো আমার লিগাল টিমকে ফরওয়ার্ড করে, তারা লিগালি বুঝে না। দেখো, আমার মনে হয় আমি যদি ভুল না করি তাহলে তো আমি আমার জায়গায় ঠিক, আর আমার জায়গায় ঠিক থাকার পরে যদি কেউ আমাকে নিয়ে কাটাছেড়া করে তাহলে সেটা আমার অবশ্যই সংবিধান অনুযায়ী আমার অধিকার আছে সেটা নিয়ে লড়াই করার। তো আমি আমার লিগাল অ্যাডভাইসার দিয়ে লড়াই করি। আমি আর মুখ লাগাতেও যাই না মানুষের সাথে, কোনো কথা বলতেও যাই না যে কেন তুমি এটা করো না, তাহলে সে উল্টো কন্টেন্ট পেয়ে যায়। মানে এরকম হয়েছে, আমাকে নিয়ে ভিডিওস বানিয়েছে, যে ভিডিওটা কোনো ভিত্তি নেই, কিন্তু ডিফেম করাটা মূল উদ্দেশ্য ডিফেম করা। আমি তাকে ফোন করে বললাম, ভাই তুমি কেন করছো, এটা তো
আমার রুটি রুজির জায়গা, তুমি আমার যদি কোনো ভুল থাকতো তাহলে বলতেই পারতে, তুমি ওপেনই বলতে পারতে, কিন্তু যেখানে কোনো ভুল নেই শুধুমাত্র ভিউজের জন্য তুমি কেন করলে? ওই কল রেকর্ডিংটা নিয়ে আবার একটা ভিডিও বানিয়েছে, আমি দেখলাম এই তো কন্টেন্ট দেওয়া হয়ে যাচ্ছে। আমি পুরোপুরি এখন মানে আমার এগেইনস্টে কিছু হলে আমি আইনের সাহায্য নিই। আইনটা তো আর কারোর পক্ষের নয়, কারণ আইন তো আমার কিনে রাখা নয়। তো আইন যখন আছে তাহলে আমি নিশ্চয়ই সে সুরাহা পাবো, আর পাইও সেটা। একদমই তাই। তো ওই জন্য আমি এইভাবেই সামলে নিই, মানে যখন নেগেটিভ কেউ কিছু বলে আমি সেগুলোকে লিগালি সামলে নিই। আমি আর মুখও লাগাই না, আমি তাদের সাথে কোনো তাদের এগেইনস্টে একটা যুক্তিও দিই না, কমেন্টসও রিপ্লাই করি না, কিছু করি না, নাথিং, দেখিও না। ইনফ্যাক্ট এটা খুব ন্যাচারাল, মানে প্রত্যেকের সাথেই কম বেশি ট্রোলিং এর শিকারটা সবাই হয় কম বেশি। তো সেখানে এটা খুব ট্রোল হয় দুটো কারণে। এক হচ্ছে আমাদের দ্বারা খুব ভুল কিছু হয়ে গেলে সেটা একটা মানুষ ট্রোল করে, যেটা মানুষের অধিকার আছে। আরেকটা হচ্ছে যে একটা মানুষ একটা জায়গায় থাকার পর, ধরো মানুষটার একটা ফেম আছে, সেই মানুষটাকে নিয়ে যদি রোস্ট করা যায় তাহলে সেই মানুষটাকে নিয়ে কিছু ভিউজ পাওয়া যায়। এবং এটা একটা কালচার হয়েছে, এবং আমি রোস্টারদেরও ভুল বলছি না, কারণ তারাও তো আজকে যারা রোস্টিং করছে তারাও তো কাউকে দেখে ইন্সপায়ার্ড হয়েছে, সেও তো করেছে, সে করে এটা করে রোজগার করেছে, তার সে কাউকে দেখে ইন্সপায়ার্ড হয়েছে, এটা চলে আসছে, এবং এই কালচারটাকে তুমি বন্ধ করতে পারবে না। এবার তার জন্য যদি আমাকে ডিফেম, মানে আমি যদি মনে করি যে আমার ক্ষতি হচ্ছে, আমার সামাজিক ক্ষতি হচ্ছে, আমার অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, তাহলে তখন আমি আইনের দ্বারস্থ হই যে আমার এটার জন্য প্রবলেম হচ্ছে, তারপরে সেটা ডেফিনেটলি সলভ হয়ে যায়। ইউটিউবে বেশ ভালো ভালো কিছু রোস্টার আছে, তাদের মধ্যে কারোর সাথে এরকম আছে তোমাকে রোস্ট করেনি, মানে তোমার সাথে খুব ভালো সম্পর্ক? সবাই রোস্ট করেছে, আমার খারাপ সময় সবাই রোস্ট করেছে, কিন্তু তারা আমার খুব ভালো বন্ধু কিন্তু হয় এখন এই সময় দাঁড়িয়ে। তখনও ছিল, তাও রোস্ট করেছে? হ্যাঁ। এটা কি তোমার পছন্দ হয়েছে? একদমই নয়। না, বক্তব্য হচ্ছে যে আমি তখন নিজের সাথে আমি মেলাই। 2019 আমি একটা গান গেয়েছিলাম, ওকি লাগছে। ওকি লাগছে তখনকার একটা ট্রেন্ডিং ডায়লগ ছিল। তো আমি যদি একটা ট্রেন্ডিং ডায়লগ নিয়ে গান বানিয়ে নিজের কন্টেন্ট বানাতে পারি, তাহলে ওদের ওই আমার যে খারাপ সময়টায়, যখন ইনিশিয়ালি প্রাথমিক পর্যায়ে পাবলিক দেখছে যে এ কোনো ভুল করেছে কি করিনি সেটা আইন রয়েছে পরের কথা, কিন্তু সবাই তো ব্যতি গঙ্গায় হাত ধুচ্ছে, তাহলে ওদের কি অপরাধ, ওরা কেন ধরবে না? তো আমি সেগুলো নিয়ে সত্যি কিছু মনে করিনি। যেন সে সময় হয়েছিল আমার খুব প্রিয় একজন ইউটিউবার, তিনি আমাকে নিয়ে খুব বাজে রোস্ট করে, এবং যার জন্য আমার একটা ট্যাগলাইন ছিল, যে ট্যাগলাইনটা দিয়ে সে একটা বাজে রোস্ট বানায় বা একটা বাজে ডায়লগ বানায়, যেটা খুব ফেমাস হয়ে যায় সে সময়। এবং মজার ঘটনা, তিনি উত্তরবঙ্গে থাকেন, আমি তার বাড়িতে নিজে গেছিলাম দেখা করতে, মুখে মাস্ক পরে। সে বুঝতে পারেনি আমি গেছি, একটা হাফ প্যান্ট পরে, কারণ আমি নর্থ বেঙ্গল গেছিলাম আমার বন্ধুর বাড়িতে ঘুরতে। তো সেখান থেকে বললাম চল না আমাদের বাড়িতে, আমি একটু দেখা করবো, আমার খুব ভালো লাগে। হ্যাঁ, না মানে ওই জন্য না, আমি কিন্তু তার ফ্যান। আচ্ছা, আমি তো তার ফ্যান। আমি মানে ও যে আমায় রোস্ট করেছে তাদের কিচ্ছু যায় আসে নেই আমার মাথায়। আমি যদি কাউকে ভালোবাসি না, আমি খারাপেও ভালোবাসি, মানে সে আমার খুব কাছের বন্ধু, যদি অন্যায় করে কোথাও, বাড়ি এসে তাকে মানে চড়িয়ে লাল করে দেবো, কিন্তু আমি তাকে বাইরে থেকে সেভ করে নিয়ে আসবো। আমার নীতি এটা, আমি তাকে খারাপেও ভালোবাসবো, তাকে এনে নিজে শাসন করবো, সে যাতে ওই খারাপ কাজটা না করে সেটার জন্যই করবো, কিন্তু আমি বাইরে থেকে তাকে সেভ করে নিয়ে আসবো। সে খারাপ করেছে বলে তাকে বাইরে রাস্তায় ছেড়ে দিয়ে আসবো, লোকের মার খাবে, আমি এটা করতে পারি না। আমি মানুষের খারাপ সময়ও আমি তার সঙ্গে থাকি। মানে 2021-এ আমার খারাপ সময়ে প্রচুর মানুষ আছে যারা আমার চোখের সামনে দাঁড়িয়ে আমার ক্ষতি করেছে, কিন্তু আজকের দিনে তাদের মধ্যে অনেকেই অনেক বিভিন্ন প্রবলেমে আছে, আমি তাদের সবার পাশে আছি, এবং তারাও জানে যে কে সব আমার সাথে আছে। এটাই আমার নেচার। আমি কারোর ক্ষতিটা রিটার্ন দিই না, আমি ক্ষতিটার রিটার্ন এতটাই ভালো দিই যে সে রিয়েলাইজ করে এক সময় যে আমি কেশবের সাথে অন্যায় ভুল করেছিলাম। তারপরে কি হলো যখন গেলে? তো ওটা গেছিলাম, যাওয়ার পরে তো অনেকক্ষণ গল্প হচ্ছে, সে কিন্তু বোঝেনি আমি এসেছি। ও তাই? সে হয়েছে একটা র্যান্ডম ছেলে এসছে, মানে ফ্যান, র্যান্ডম ফ্যান এসছে। লাস্টে সবাই আমার যারা ছেলেরা ছিল ওরা রিকোয়েস্ট করেছে একটা ছবি তুলবো দাদা। মাস্কটা খুলেছি, মানে আমি জাস্ট মাস্কটা খুলে যাই, তার এইরকম রিঅ্যাকশন, তুমি আমার সাথে দেখা করতে এসছো কি করে সম্ভব? আরে বলছে বিশ্বাস করো ওই ভিডিওটা ওই সময়, আমি ভিডিও ভুলে গেছি, আমি ভিডিওর কথা বলতে আসিনি, আমি তোমার ফ্যান, আমি তোমার সাথে দেখা করতে এসেছি। সো এরকম অনেক ঘটনাই আছে, আমি ওগুলো মনে রাখি না। মানে আমার খারাপ সময় যারা আমার পেছনে লাগে আমি মনে রাখি না, কারণ তারা ব্যতি গঙ্গায় হাত ধুয়েছে, এবং এটা ট্রেন্ড, মানে ট্রেন্ডিং টপিকের পেছনে সবাই থাকে, তো করেছে। একদমই তাই। আমি তো আবার ফিরেছি, একদম। তো আমার তো তাদের প্রতি ক্ষোভ রেখে লাভ নেই, কেন রাখবো? আমাকে
আসল যিনি ফেরানোর ঈশ্বর উপরওয়ালা ফিরিয়েছেন। তাদেরকে যেটা বোঝানো সেটা উপরওয়ালাই বুঝিয়ে দেবে। হ্যাঁ, না আমি কিন্তু তাদের ক্ষতি চাই না, না আমি কখনো চাই না যারা আমার ক্ষতি করেছে তাদের ক্ষতি হোক। আমি সবসময় চাই সবাই ভালো থাকুক। কেন দেখো, যদি সবাই ভালো থাকে না, এটা মানে আজকে একটা এক্সাম্পল দিই, আহমেদাবাদের প্লেন ক্র্যাশের ঘটনা, সেখানে তোমার বাড়িরও কারোর কিছু হয়নি, আমার বাড়িরও কারোর কিছু হয়নি, কিন্তু আমরা কেন কষ্ট পাচ্ছি? এটা একটা সামাজিক ব্যাধি। যদি একটা মানুষের অন্যের ক্ষতি হয় তাহলে তো আমাদেরও খারাপ লাগা হয়, কিন্তু অন্যেরও ভালো হলে তো আমাদের ভালো লাগা উচিত। আমি চাই যে সবার ভালো হোক। সবাই যদি ভালো থাকে না, একটা সুন্দর কমিউনিটি গড়ে উঠবে, সুন্দর একটা মানুষের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠবে। এই হানাহানি, এই দাঙ্গা, এই এত এত ঝুট ঝামেলা ঝঞ্ঝাট থাকবে না। তো দেখো, একা একা হয়তো পারবো না, সে লড়াই থামানোর ক্ষমতা একার আমার নেই, কিন্তু কোথাও শুরুটা তো করে দিতে পারি। একদম। তোমার যদি জিজ্ঞাসা করি যে তোমার পছন্দের একজন সঙ্গীত শিল্পীর নাম, স্যার? বরাবর একজনই, কিশোর কুমার। ওনার থেকে ইন্সপায়ার্ড হই। মানে একটা মানুষ কতটা শিক্ষিত হলেও মানুষের সামনে আমি কিছু জানি না এটা বলা যায়, এটা ওনার থেকে শেখার আছে। মানে আমি ওনার ছেলে অমিত কুমারজির কিছু ইন্টারভিউজ থেকে আমি জেনেছি, কিশোর কুমার স্যার এমন প্রচুর গান আছে যে গানগুলো গাওয়া খুব কঠিন, অন্যদের ক্ষেত্রে গাওয়া খুব কঠিন। উনি হয়তো সাবলীলই গিয়ে ফেলতে পারতেন, কিন্তু উনি শুধুমাত্র যিনি মিউজিক ডিরেক্টর তার থেকে কিছু রেওয়াজ নেওয়ার জন্য, তার থেকে কিছু জ্ঞান নেওয়ার জন্য মিউজিক্যালি তাকে বলতো আমি গাইতে পারবো না, যাতে সে ওনাকে ট্রেনিং দেয়, ওনার প্র্যাকটিসটা আরো ভালো হয়। উনি শেখার জন্য বলতো আমি গাইতে পারবো না, কিন্তু তখন তো প্রডিউসারদের চাই, তখন মিউজিক ডিরেক্টরদের চাই কিশোর কুমারের গলাই লাগবে। তো উনি শেখার জন্য যে এরম পাগলামি করতেন, এগুলো শুনেও না তখন আমরা ইন্সপায়ার্ড হই যে আমরা তো কিছু জানি না, আমরা না জেনেই তো লাফালাফি করি, কত শেখার প্রয়োজন আছে, কত শেখার প্রয়োজন আছে। তো আমাকে উনি বড্ড ইন্সপায়ার্ড করেন। আর তারপর লতাজি রয়েছেন, আর এখনকার জেনারেশনে তো সবার প্রিয় অরিজিৎ সিং রয়েছেন, সোনুজি রয়েছেন। তুমি কার কথা ছেড়ে কাকে বাদ দেবে? সবার প্রথম লিস্টটাতে যদি রাখতে হয়, আমাকে যদি বলা হয় এক নম্বরে কিশোর কুমার স্যার বরাবর। মানে আমি ওনাকে গুরু মানি, ওনাকে ভগবানের আসনে বসাই। একটা জিনিস নিয়ে একটা সময় খুব মানে সবাই বলেছে যে তোমার গলার যে চেন গুলো আছে এগুলো কি তুমি কাউকে দেখে পরো নাকি এটা তোমার নিজেরই ইচ্ছেতে? দেখো, আমার ছোটবেলায় শখ ছিল এগুলো পরার। আচ্ছা। তখন সামর্থ্য ছিল না, একদমই তাই। একটা সামান্য সরকারি চাকরি করেন, তখন আমার মানে মামা বাড়ি থেকে পাওয়া একটা সোনার চেন, খুব পাতলা একটা সোনার চেন, যেটাই পরেই আমি পরে বেড়াতাম সবসময়। মানে ওটা পড়তে পছন্দ করতে? হ্যাঁ, পড়তাম। তারপরে যখন আস্তে আস্তে বড় হতে শুরু করি, তারপরে আস্তে আস্তে রোজগার করা শুরু করি, আমি সেভিংস করে করে প্রথমে নিজের জন্য এরকম গয়না বানাতে শুরু করি। হয় এগুলো, তারপরে এগুলো তো হতেই থাকে, ভালো লাগা পছন্দ লাগা থেকে। এগুলো কারো থেকে ইন্সপায়ার্ড নয়, মানে নিজের পছন্দটাকে নিজের সঙ্গে যদি আমি মানে সেই পছন্দের কাজটা যদি নিজে নাই করতে পারি, আর অন্যায় করছি না তো, আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিই, আমি যেটুকু যা পারচেস করি সেটুকু আমার ফাইলে আমি দেখাই, আমি দেখিয়ে আমার রোজগারের টাকা দিয়ে যদি আমি কিনি কোনো জিনিস, তাতে আমার অপরাধ নেই, আমি তো কোনো অন্যায় করছি না। আমি রোজগার করি যে টাকা, সে টাকার গভর্নমেন্ট যে ট্যাক্স হয়, আমার আইটি রিটার্ন আমি প্রতি বছর করি, এবং সেটা একদম স্বচ্ছভাবে আমি আমার রোজগারের টাকা থেকে যেটা সরকারি ট্যাক্স হয় সেটাই দিই। তো সেখানে দেওয়ার পরে যদি আমার মনে হয় আমি কোনো জিনিস পারচেস করব, এবং সেটা যদি আমার সরকারিভাবে অনুমোদিত হয়, মানে আমি যদি আমার ফাইলে দেখাতে পারি, তাহলে আমার তো পড়তে আপত্তি নেই। অনেকেরই একটা বক্তব্য থাকে যে দেখানো আমার আছে এই ব্যাপারটা, এরকম তো কোনো ব্যাপার নয় আসলে। বলে চেন করে দেখাবো, মানুষের কত ক্ষমতা বলো তো, মানুষ, আমি তো চুনোপুটি, তো দেখানো কাদের সামনে দেখাবো? আজকে সোশ্যাল মিডিয়ায় যারা আমার গান শুনেছে বা যারা আমাকে অনুষ্ঠানে ডাকেন, তারা গানগুলো শুনেছেন বলে বা অনুষ্ঠানে ডাকেন বলে রোজগার করতে পারি, তো তাদেরকে দেখাবো, ক্ষমতা আমার আছে নাকি? দেখো, অনেকে ভাবে যাদের ভাবনা তাদের মতো, তো আমি তো তাদের ভাবনাটা বদলাতে পারবো না, কিন্তু আমার বরাবর এটা ব্যক্তিগত শখ, আমার তো কাউকে দেখানোর নেই, আর তাদেরকে তো আরো দেখানোর নেই যাদের জন্য রোজগারটা করতে পারি। একদমই। আমার দর্শক শ্রোতাদেরকে তো দেখি লাভ নেই, কারণ তারা যদি মাথা থেকে হাত তুলে না তো ভোগ হয়ে গেল, তাদেরকে তো আমার দেখি লাভ নেই। এগুলো তাদের জন্যই, বরং এগুলো তাদের আশীর্বাদ, আমার শ্রোতারা আশীর্বাদ করেছেন তাই আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার এই লাক্সারি আজকে। তো সেটা যদি তারা হাত তুলে না তাহলে তো হয়ে গেল, আর কিছুই করা যাবে না। থ্যাংক ইউ।
টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।